This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, শুরু করছি আজকের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। তৃতীয় দফায় মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার, সেই সরকারের তৃতীয় দফার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। 2025 সালের বাজেট, 2025-26 পূর্ণাঙ্গ বাজেটের দেরি হবে। তার কারণ হচ্ছে 26-এ পশ্চিমবঙ্গের নির্বাচন আছে। মে মাসের মধ্যেই নির্বাচন কমপ্লিট করে সরকার গঠন করে তারপর বাজেট হবে। শেষ অর্থে এটা ছিল শেষ পূর্ণাঙ্গ বাজেট। এই পূর্ণাঙ্গ বাজেটে দিকে মানুষের নজর ছিল। রাজ্য সরকারি কর্মচারীদের বিরাট তাদের নজর ছিল। তারা অনেকেই তাদের যে রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের একটা অংশ প্রায় 2 বছরের অধিক সময় ধরে তারা শহীদ মিনারে অবস্থান করছেন। তাদের দাবি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে, কিন্তু সেই দাবি তো পূরণ হয়নি, ধারপাস দিয়ে যায়নি। কিন্তু 4% বৃদ্ধি করা হয়েছে এবং বারবার এই বৃদ্ধির পর বলেছেন হচ্ছে মহার্ঘ ভাতা কেন্দ্রের 53%, 18% ফারাক 35%। অবশ্য তার বিকল্প ব্যাখ্যা দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের বক্তব্য যে পঞ্চম ষষ্ঠ যে অর্থ কমিশন, সেই কমিশনের সময় আগের সরকার অর্থাৎ বাম আমলে যেটা ছিল তখন যে মহার্ঘ ভাতা চালু ছিল, তারপর তারা সরকারে এসে মহার্ঘ ভাতা দিয়ে ষষ্ঠ বেতন কমিশন চালু করেন এবং ষষ্ঠ বেতন কমিশনে আগে সমস্ত মহার্ঘ ভাতাগুলো এক করে দিয়ে বেসিক, এবং এটা কিন্তু ষষ্ঠ যে অর্থ কমিশন, সেই অর্থ কমিশনে 14% দিয়েছিল, তার সাথে 4% বাড়িয়ে 18% হয়েছে। এখন কমপ্লিট হিসাব ধরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার বক্তব্য যে এটি কিন্তু কেন্দ্রীয় সমানই, এবং কেন্দ্রের যে ডিএ যেহেতু তাদের এই অর্থ কমিশন অনুযায়ী তাদের 53%, তাদের দাবি যে 53%, রাজ্যের 18% অর্থাৎ 35% ফারাক আছে। এই নিয়ে বাজেট পেশ হওয়ার পর রাজ্য সরকারি কর্মচারীদের তৃণমূল সমর্থিত যারা, তারা উল্লাস প্রকাশ করেছেন, অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে যারা রয়েছেন তারা অনশন যারা করেছেন, আন্দোলন করেছেন, তারা একদম খুশি নয় এবং তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা এই ব্যাপারে আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলনের পথে থাকবেন এবং যতক্ষণ অবধি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা না পাবেন তারা ময়দান ছাড়বেন না। তাদের যে নেতা ইন্দ্রজিৎ, তিনি কি বলেছেন একটু তার একটা ফোনে একটু প্রথমে একটু রিয়াকশানস নেব, তারপর বাজেটের ভেতরে অন্যান্য যে দিক, গুরুত্বপূর্ণ কতগুলো দিক আছে তার গভীরে প্রবেশ করব। কি বলছেন শুনবো। যে অজুহাত রাজ্য সরকার বারবার দিয়ে এসেছে যে কেন্দ্র থেকে টাকা পাচ্ছে না বা কেন্দ্র টাকা নিয়ে চলে যাচ্ছে ট্যাক্সের টাকা, কিন্তু আমরা যেটুকু খবর আছে কেন্দ্র থেকে সমস্ত প্রাপ্ত মানে অর্থ রাজ্য সরকার পাচ্ছে, তারপরেও দিয়ে কর্মচারীদের দেওয়া হচ্ছে না। যে নৈতিক জয় যেটা হওয়া দরকার সেটা হচ্ছে না, যার কারণ ইচ্ছাকৃত এই টাকাটার প্রদান করছে না। তো সংগ্রামী যৌথ মঞ্চ এই অন্যায়ের বিরুদ্ধে তীব্রভাবে লড়াই করে এসেছে, লড়াই করবে যতদিন না AICPI অনুযায়ী কর্মচারীরা ডিএ পাচ্ছে। এবং অন্যান্য যে দিকগুলো রয়েছে, এই যে বাজেট তৃতীয় দফা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে উল্লেখযোগ্য যে দিকগুলো একবার এক ঝলক আপনারা দেখলে বুঝতে পারবেন। 35,314 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি, যা আগেই উল্লেখ করেছি শুরুতেই। মহার্ঘ ভাতা 14% থেকে বেড়ে 18% হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য বাড়ি রাজ্য সরকার নিজের খরচে সেই বাড়িগুলো করে দেবে, অর্থাৎ 12 লক্ষ আগেই হয়েছে এবং টোটাল 28 লক্ষ। নদী ভাঙন রোধে নতুন প্রকল্প, নদী বন্ধন প্রকল্প, পথশ্রী প্রকল্পের জন্য 1500 কোটি টাকা অতিরিক্ত, আরও রাস্তা হবে গ্রামীণ। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা, 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গাসাগরের সেতু তৈরি করতে 500 কোটি টাকা টেন্ডার প্রক্রিয়া চলছে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইল ফোনের জন্য 200 কোটি টাকা ধার্য করা হয়েছে।
মোবাইল ফোন দিতে 200 কোটি টাকা বরাদ্দ। সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ পঞ্চায়েত দপ্তরের জন্য। পঞ্চায়েত দপ্তরের জন্য বরাদ্দ 44,140 কোটি টাকা। এটা হচ্ছে ঘাটতি বাজেট এবং টোটাল যে বাজেট বরাদ্দ 3 লক্ষ কোটি টাকার উপরে টোটাল বাজেট পেশ করা হয়েছে। অর্থাৎ রাজ্যের যে আয় বেড়েছে এবং আয় বেড়ে যেটা দাঁড়িয়েছে হচ্ছে রাজ্যের যেটা জিডিপি সেটা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং সেই বৃদ্ধি প্রায় আপনাদের কাছে জানিয়ে রাখি, সেই বৃদ্ধির যে পরিমাণ সেই পরিমাণ অত্যন্ত মানে বেশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিকগুলো সম্পর্কে আপনাদের কাছে বিধানসভায় আজকে যখন বাজেট পেশ হয়েছে এবং কতগুলো আরও গুরুত্বপূর্ণ দিক আছে আপনাদের বলতেই হবে। মুখ্যমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করছেন তার বক্তব্য ছিল এই বাজেটের দর্শনটা কি। এই বাজেটের দর্শন যেটা মূল হচ্ছে অধিক আরও বেশি কর্মসংস্থান তৈরি করা। আরও একটা বিষয় উল্লেখ করেছেন, এই রাজ্যে কৃষিক্ষেত্রে আপনারা দেখলেন যে পঞ্চায়েত গ্রামীণ ক্ষেত্রকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ পাখির চোখ গ্রাম বাংলা এটা বলা যেতেই পারে। 44,000 কোটি টাকা সেখানে বাজেট বরাদ্দ করা হচ্ছে সবচেয়ে বেশি এবং রাজ্যে প্রায় 75% রাজ্যের প্রয়োজনের পেঁয়াজ রাজ্যে উৎপাদিত হচ্ছে। রাজ্যের যে প্রয়োজন রয়েছে তার 75% পেঁয়াজ রাজ্যে উৎপাদিত হচ্ছে, যেটা একসময় গোটাটাই নাসিক থেকে আসতো। এবং 6টি ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হচ্ছে। কেন্দ্রের করিডোর রয়েছে, রাজ্য এই করিডোরগুলোকে তার সাথে যুক্ত করছে পরিকল্পনা করে, যাতে এই ইন্ডাস্ট্রিয়াল করিডোরের দুপাশে কলকারখানা তৈরি করা যায় এবং এই কলকারখানাতেই হচ্ছে কর্মসংস্থান হবে এবং সেই কর্মসংস্থানের প্রশ্নে কিন্তু অনেকটাই কিন্তু রাজ্য এগিয়েছে। প্রায় 1 কোটির উপর কিন্তু এসএমই সেক্টরে অর্থাৎ স্মল মিডিয়াম সেক্টরে তারা সেখানে চাকরি দিতে পেরেছে। অর্থাৎ অধিক কর্মসংস্থানের এই প্রশ্ন সেখানে রয়েছে এবং হচ্ছে 2023-24 সালে রাজ্য তার নিজস্ব যে কর সে আদায় তারা করতে পেরেছে প্রায় 90% তারা করেছে এবং 2023-24 সালে প্রায় 90% মতো মাফ করবেন 90,000 কোটি টাকা রাজ্য নিজস্ব তারা রাজস্ব সংগ্রহ করতে পেরেছে। মুখ্যমন্ত্রী বারবারই এই কথাটা বলে থাকেন, যেহেতু এখন সবটাই হচ্ছে জিএসটির আন্ডারে, পুরো জিএসটির টাকাটা নিয়ে যাওয়ার পর তারপর সেটা রাজ্যগুলোর কাছে দেওয়া হয় এবং অনেকগুলো প্রকল্পের ক্ষেত্রে টাকা বাকি রয়েছে। সেটা নিয়ে আমরা বারবার এই নিয়ে অনেক ডিবেট টকশো করেছি, জনমতে আপনারা অবহিত রয়েছেন সেগুলো, এবং বলেছেন যে রাজ্যে বেকারত্ব আনএমপ্লয়মেন্ট যে রেট সেটা 40% নেমেছে কেন্দ্রের তুলনায় 40%। এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অনেকেই জানতে চান শিল্প কলকারখানার ক্ষেত্রে প্রায় 90 লক্ষ এখানে স্মল এবং মিডিয়াম সেক্টরে রেজিস্টার্ড কোম্পানি রয়েছে। রেজিস্টার্ড 90 লক্ষ কোম্পানি রয়েছে। এটা বিধানসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রসঙ্গ তুলে ধরেন এবং রাজ্যে জিএসডিপি 18 লক্ষ কোটি ক্রস করেছে, যেটা রেকর্ড। জিএসডিপি রাজ্যের 18 লক্ষ কোটি টাকা ক্রস করেছে, অর্থাৎ জিএসডিপি বৃদ্ধি পেয়েছে এবং রাজ্য যে ঋণ নিয়েছে এই ঋণ বিতর্ক হচ্ছে রাজ্যের ঘাড়ে কত ঋণ, সেই প্রসঙ্গে কোনো উল্লেখ না করলেও জিএসডিপি যে 18 লক্ষ কোটি ক্রস করেছে সেটা তিনি উল্লেখ করেছেন। এবং ভারতবর্ষে যে কৃষির যে গড় বৃদ্ধি সেই গড় বৃদ্ধিকেও রাজ্য ক্রস করেছে, অর্থাৎ রাজ্যে একটা বাম্পার কৃষি যে প্রোডাকশান হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সেটা সম্পর্কে তিনি উল্লেখ করেছেন। এই সমস্ত দিকগুলো উল্লেখিত হয়েছে এবং তারপর আরেকটু আপনারা জানার জন্যে আমরা একটা প্রতিবেদন নেব। সেই প্রতিবেদন নিশ্চয়ই বুঝতে পারছেন যে বছর পার করলেই তো ভোট, 2026 সালে বলা যেতে পারে দুয়ারে ভোট। জনগণের প্রত্যাশা থাকলে তেমন কোনো যে জনমোহিনীর দিকে যায়নি। আমি আগেই বলেছি যে এমপ্লয়মেন্ট মোর এমপ্লয়মেন্ট এটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন
এবং এমপ্লয়মেন্টের কোয়েশ্চেনে তিনি একটা কথা বলেছেন, বাইরের রাজ্যে চাকরি করতে গেলে সেখানে অনেকেই কিন্তু ফেরত চলে আসতে হয়। নানাবিধ কারণ আছে, ডিটেলসে তিনি সেটা জাননি। নানাবিধ কারণ, অনেকেই অবহিত। এই কারণগুলো কি? যাতে রাজ্যে চাকরির সুযোগটা বৃদ্ধি পাওয়া যায় কর্মসংস্থানের, এই জন্যেই হচ্ছে কৃষি, শিল্প এবং 100 দিনের কাজকে যে ভবিষ্যতে যে একটা বড় টার্গেট, নদী বন্ধন প্রকল্প, এটা নিয়ে আমরা বিশেষভাবে পর্ব তৈরি করেছিলাম। এটা এই বাজেটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আমরা যাব প্রতিবেদনে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত বছর বাজেট ভাষণ সরাসরি প্রদর্শিত হলেও না, এবছর সেই ব্যবস্থা ছিল না। ফলে সরাসরি বাজেট ভাষণ থেকে বঞ্চিতই থাকলো রাজ্যের সাধারণ মানুষ। নদের জন্য মোবাইল ফোন দিতে 200 কোটি টাকা বরাদ্দ। সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ পঞ্চায়েত দফতরের জন্য বরাদ্দ 44,140 কোটি টাকা। গতবারের রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। এবছর ঘোষিত হলো 4% ডিএ বৃদ্ধির ঘোষণা। ফলে 14% থেকে বেড়ে মহার্ঘ ভাতা হলো 18%। আগামী 1 এপ্রিল থেকে নতুন এই হার কার্যকর হবে। তবে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ফারাক রয়েই যাচ্ছে। বর্তমানে 53% হারে ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা, ফলে এখনো ফারাক 35%। বাজেট ভাষণ চলাকালীনই এদিন বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কক্ষ ত্যাগ করেন তারা। বেকারদের চাকরি চাই স্লোগান দিতে থাকেন তারা। বাজেটকে দিশাহীন বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। যেভাবে আমাদের বাজার দর বাড়ছে, সেক্ষেত্রে সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, তাদের ক্ষেত্রে আপনার এই যে বৈমাতৃসুলভ আচরণ, কারণ আপনি পোস্টাল ব্যালটে হারেন, আপনি মুসলমান ভোট নিয়ে যেতেন আর ওই গরিবদেরকে 500,000-এর লোভ দেখিয়ে যেতেন। আপনার এই সরকার 6 লক্ষ কোটি টাকা ঋণ করলো, প্রত্যেকের মাথার উপর 59,000 টাকা করে ঋণ, বাম আমলে ছিল 20,000 টাকা। এই বাজেট বক্তৃতাতে আমাদের বাজেট স্পিচ ইনোগ্রেট করবেন ডক্টর লাহিড়ী, হি ইজ এমিনেন্ট ইকোনমিস্ট, তিনি আপনাদের ডিটেলসে বলে দেবেন। কিন্তু আমি নাটসেল বলে দিলাম, এটা একটা দিশাহীন একটা বাজেট। এবং আমার যেটা ভালো লেগেছে, অর্থনৈতিকভাবে মুখ্যমন্ত্রী বা তার সরকার যে পঙ্গু হয়ে গেছে, এই বাজেটের ছত্রে ছত্রে তার প্রমাণ আজকে তারা দিয়ে গেছে। প্রত্যাশা থাকলেও বাজেটে বরাদ্দ বাড়ানো হয়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, তবে বিভিন্ন সামাজিক প্রকল্পের বরাদ্দ বাড়ানো হয়েছে। বাজেট পেশের পরেই চন্দ্রিমা ভট্টাচার্যকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের লোকেরা অন্য জায়গায় কাজ করতে গেলে তাড়িয়ে দেওয়া হয়, তাই কর্মসংস্থান তৈরি এই বাজেটের প্রধান লক্ষ্য। প্রচুর কর্মসূচি, আমরা আরো কর্মসংস্থান করতে চাই। কারণ অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোকেরা কাজ করতে গেলে তাড়িয়ে দেওয়া হয়। অন্যান্যরা যখন আমাদের কাজ করতে আসে আমরা তাদের কিন্তু আহ্বান জানাই। আমরা কিন্তু কারো কোনো দক্ষতাকে কখনো ছোট করে দেখি না, কিন্তু আমাদের লোকেরা আমাদের এখানে অন্য জায়গায় কাজ করতে গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়, তাদের মেধাটাকে প্রাধান্য দেওয়া হয় না, তাদের যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু আমরা এটা দিই। তাছাড়াও মনে রাখবেন, নদী বন্ধন, ইটস এ ইম্পর্টেন্ট প্রোগ্রাম ফর ফিউচার। একদিকে গ্লোবাল ক্যালামিটিস চলছে, ন্যাচারাল ক্যালামিটিসকে রুখবে। 2 হচ্ছে প্রকৃতিকে সদ্ব্যবহার করে নদীগুলো বড়র সাথে ছোটকে মিশিয়ে দিয়ে আমরা যেমন একটা প্রোগ্রাম অলরেডি তৈরি করেছি, সৃষ্টিশ্রী প্রকল্প, অনুর্বর জমিকে উর্বরতায় পরিণত করে অনেক কর্মসৃষ্টি করেছি, মাটির সৃষ্টি প্রকল্প। কাজেই এইরকম মনে রাখবেন, এই প্রকল্পটাও অনেক জীবন জীবিকা তৈরি করবে। ভাঙন রোধেও আমরা অলরেডি গঙ্গা পদ্মা নদীর ভাঙনে মানুষকে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, কিছুটা ইছামতি, এরকম অনেক মানুষকে প্রবলেম ফেস করতে হয়। সেই জন্য আমরা একটা মডেল, হাইড্রোলজিক্যাল মডেল, প্রকৃতি ভিত্তিক সমাধানের জন্য আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি। আগামী বছর বিধানসভা ভোট, ফলে পূর্ণাঙ্গ বাজেট করার আর সুযোগ থাকবে না। ভোটের আগে পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট। অন্তর্বর্তী বাজেট হলেও সেই বাজেটেই এখন নজর থাকবে। কে বলতে পারে সেই বাজেটেই হয়তো লুকিয়ে রয়েছে আস্তিনের তাস।
বিধানসভা থেকে ষষ্ঠী চট্টোপাধ্যায়, সঙ্গে সঞ্জু সুরের রিপোর্ট, আর+ নিউজ। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী এই যে প্রসঙ্গটি তুলেছেন, আমি শুরুতেই যেটা বললাম যে এই বাজেটের ফোকাসটা এটাই ছিল কর্মসংস্থান, আরও কর্মসৃষ্টি করা, ইন্ডাস্ট্রিয়াল করিডর, এবং যেটা নিয়ে আমরা বিশেষ অনুষ্ঠান করেছিলাম জনমতে, বিশেষ অনুষ্ঠান, এবং সেটা যে সরকার মান্যতা দিয়েছে এর জন্য অত্যন্ত এটা সকলেরই এটা অত্যন্ত শ্লাঘার বিষয়। তার কারণ বাংলার মানুষের কাছে নদীমাতৃক এই বাংলায় নদীর সাথে বিভিন্ন জলাভূমিগুলো সংযোগের কথা তিনি বলেছেন, এবং সেটা নিঃসন্দেহে একটা গ্রামীণ কর্মসংস্থান তৈরি করবে। কিন্তু স্পেসিফিক চাকরির ক্ষেত্রে যে লজিকটা তিনি দিয়েছেন, আগামী সময় এটা যে বিতর্ক তুলবে বলার অপেক্ষা রাখে না। এই রাজ্যে থেকে বাইরে কাজ করতে গেলে অনেকেই ফিরেই আসতে হচ্ছে, যে কারণে এই রাজ্যে কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়েছে, এবং অন্যান্য রাজ্যের যে স্কিলকে মর্যাদা দেওয়া হয়, কিন্তু রাজ্যের যে বিভিন্ন ছেলেমেয়েদের স্কিলকে কিন্তু অন্য রাজ্যে সেভাবে মর্যাদা দেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গটা তুলে নিঃসন্দেহে একটা রাজনৈতিক পারদ এতে যে চড়বে বলার কোনো অপেক্ষা রাখে না। তার সাথে এটাও তিনি বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে এটা বলেছেন যে মহারাষ্ট্র বা বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন সেখানে ভোটার তালিকায় বিশেষ একটি রাজ্যের ভোটারদেরকে তুলে দেওয়া মানে ধরা হচ্ছে, এবং সেটা করে এটা একদিন না একদিন ফ্লাশ হবে, এবং এই রাজ্যেও এই ধরনের একটা মানে প্রক্রিয়া চলছে বলে তিনি অভিযোগ করলেন। এই বিষয়টা ঠিক কী বলেছেন, এই বিষয়টাকে আপনাদের কাছে তুলে ধরছি বিস্তারিতভাবে, পরবর্তী অধ্যায়ে আরও আসছি। কি বলেছেন শুনবো। ওনাদের নিজেদের দুর্নীতি আগে সামলাতে বলুন। আপনাদের তো কন্ট্রোল করে, আপনাদের মিডিয়াকে খুলতে দেয়, সকালবেলায় বলে দেয় এটা যাবে এটা যাবে না। মহাকুম্ভ নিয়েও তো আপনারা সত্যি কথাটা কেউ বললেন না। আগে জিজ্ঞেস করেন निर्मला देवी, আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন। निर्मला जी उजाला का क्या हुआ? आपका नाम का साथ हम मिला दिया। इलेक्शन का टाइम में आप उजाला किया था, अभी उजाला का क्या भविष्य है? आप तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। कहाँ गया रुपया? आज तो खाली हमले नहीं, आपका गुजरात स्टेट भी बोला रुपया नहीं मिल रहा है, आप स्टेट को नहीं दे रहा है। Everything you are going to control and to bulldoze the federal structure, and only in the name of online voter list you are taking help from election commission and sending ED and CBI. I am not blaming them, but this is the ভুতুরে রাজনৈতিক দলের কাজ। I am not mentioning the রাজনৈতিক দল নেম, আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে, অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। অন্য রাজ্য যেটা পারে না, বাংলা পারে, কারণ বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে। বাংলা যা পারে অন্যরা পারে না, এই চুরিটা আমরা ধরে ফেলেছি। ভোটার লিস্টে গড়বড় নিয়ে তিনি বললেন এই চুরি ধরা পড়ে গেছে। মুখ্যমন্ত্রীর সপাট জবাব, এই চুরিটা ঠিক চুরিটা কি? অনলাইনে ভোটারে সংশোধনের মাধ্যমে মহারাষ্ট্রে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং রাজ্যে এরকম প্রক্রিয়া চালানোর উদ্যোগ রয়েছে, অভিযোগ তিনি করেছেন, এবং অভিযোগ মারাত্মক। এই বিষয়টাকে নিয়ে এক এক করে মতামত নেব আপনাদের জন্য। এবার ফোন লাইন খুলে দিয়েছি, সরাসরি জনমতে অংশগ্রহণ করুন। কেমন হলো 2025-এর তৃতীয় দফার পূর্ণাঙ্গ বাজেট? শেষ পূর্ণাঙ্গ বাজেট কেমন হলো এই প্রসঙ্গে জানবো, এবং বেশ কিছু বিতর্কিত প্রসঙ্গ রয়েছে যা আদপে একটি রাজনৈতিক। এ বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে। গর্গ, দীর্ঘদিন ধরে এই যে বিষয়টা, এটা একটা নতুন মাত্রা যোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্টে অনলাইনের মাধ্যমে ভোটার বাড়ানো হচ্ছে, এবং রাজ্যের কর্মসংস্থান প্রসঙ্গেও তিনি তাই বলেছেন যে ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট।
তার কারণ হচ্ছে বাইরের রাজ্যে গিয়ে অনেককেই ফেরত আসতে হচ্ছে, কি বলবেন? এতদিন পরে যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙলো এই বিষয়ে, প্রথমত এই জন্য রাজ্যবাসীর মানে কি পক্ষ থেকে কাকে ধন্যবাদ জানাবো জানি না, কিন্তু এতদিনে এই যে ভয়ঙ্কর বাংলার বুকে যে প্রবলেমটা, যেটা প্রতিটি বাঙালি জানে, হেন কোনো বাঙালি নেই পশ্চিমবঙ্গের বুকে সে যে জানে না কি ভয়াবহ ভাবে পশ্চিমবঙ্গের শহরাঞ্চল এবং শিল্পাঞ্চলগুলি সারাক্ষণ ভোটার লিস্ট থেকে শুরু করে কারা তারা ওখানকার পার্মানেন্ট রেসিডেন্ট, কাদের কাছে ডোমিসাইল কার্ড আছে, কারা কন্যাশ্রী রূপশ্রী ভোটার সবেতে ঢুকে যাচ্ছে, এটা কারা বাড়ছে, ঠিক আছে? এবং এটা একটা ভয়ঙ্কর জায়গা পড়ে, বেশ কিছু জায়গায় বাংলা ভাষা শোনা যায় না, বাংলা ভাষা সেখানে শোনা যায় না, ঠিক আছে? এবং এটা তো আমাদের একটা অস্তিত্বের প্রশ্ন। তার মানে বাইরে থেকে লোক ঢুকে যদি এখানে ভোটার লিস্টে ঢুকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে, তাহলে আমার রাজ্যের ভবিষ্যৎ আমি নির্ধারণ করব না, আর কেউ করে দেবে। এটা তো একটা ভয়ঙ্করতম ব্যাপার এবং এই জিনিসটা রোধ করা প্রয়োজন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে মুখ্যমন্ত্রীর যে রাজনৈতিক দল, ঠিক আছে, সেই রাজনৈতিক দল শাসক দল, এসডিও থেকে যে ডোমিসাইল কার্ড বেরোয় আমরা বারবার দেখেছি, সেখানে এই শাসক দলের সময় ডোমিসাইল কার্ড হু করে বেরোচ্ছে এই ব্যারাকপুর, আসানসোল, আপনি বুঝতে পারছেন কি টাইপের সব জায়গাগুলো থেকে, যেখানে বাঙালি একদম শতাংশ কমে এসছে, ঠিক আছে? হিন্দিভাষী, উর্দুভাষী আপনি সেখানে পাবেন, হু করে বাড়ছে। আপনি যে কোনো পৌরসভা এলাকায় চলে যান, জাস্ট বার্থ সার্টিফিকেট গুলো পরপর কি রেজিস্টার হচ্ছে দেখুন। বাংলা পক্ষের তরফ থেকে এটা খুব স্পষ্ট আমরা দাবি করছি এই মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ কথার প্রসঙ্গে, গত 10 বছরে আমাদের 10 বছরে হচ্ছে ডোমিসাইল, তাহলে গত 9 বছরে নন ডোমিসাইল যে ভোটার এখানে হয়েছে সব চেক করা হোক, সব যা বলে সেখানে সে বিহারি বলেছেন, বাংলাদেশি যা হোক, পাকিস্তানি, চাইনিজ, আমেরিকান যা থাকুক সব বেরোক। গত 10 বছরে কারা কারা অ্যাড হয়েছে যাদের কোনো আত্মীয় স্বজনের আগে কখনো এই ভোটার লিস্টে ছিল না, ঠিক আছে? এটা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস হয়ে গেছে, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। অথচ দেখুন এর সঙ্গে একটা যুক্ত বিষয় রয়েছে যে এগুলোকে তাহলে আটকাবে কে? কোন পার্টি আমাদের এখানে এই বাংলার মাটিতে রয়েছে? তৃণমূল করবে এটা কি সিপিএম করবে, এটা কি কংগ্রেস করবে, এটা কে করবে, এটা কি পশ্চিমবঙ্গ পুলিশ করবে? এটা নট ক্লিয়ার। কিন্তু এই যে প্রবলেমটা বলে দেওয়া হলো, যেটা আমরা তাহলে আটকাবো কিভাবে এই জিনিসটাকে? মুখ্যমন্ত্রী অবশ্য এটা বলেছেন যে অঙ্কটা কেউ একটু পরে শেখে, কেউ একটু আগে শেখে। যেহেতু বাংলায় যে মেধা রয়েছে, যেহেতু নবজাগরণের বাংলা এবং তার সাথে হচ্ছে স্বাধীনতা সংগ্রামের অগ্রণী বাংলা, তারা কিন্তু বলছে যে এইটা আমরা ধরে ফেলেছি। এই ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে আপনার সংগঠন, আপনি এবং আপনাদের যে সংগঠন তিলে তিলে বহু লড়াই সংগ্রাম করেছেন, এগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি এবং মুখ্যমন্ত্রী এটা বলেছেন। ফলে এই যে জায়গাটা, মানে এটাকে আপনি বলছেন লেট রিয়ালাইজেশন, কি বলতে চাইলেন? লট অফ ড্যামেজ হ্যাজ হ্যাপেন্ড। আমি বলছি, ধরুন একটা কথা ভেবে দেখুন, আমরা দেখেছি যেটা আর প্লাসেই বারবার এটা প্রকাশ হয়েছে বাংলা পক্ষের এই লড়াইয়ের কথাটা, যে ধরুন 6000 বিএসএফ এ চাকরি ছিল, তার মধ্যে 3600 ফেক ডোমিসাইল দিয়ে এই বিহার টিহার থেকে এসে নিয়ে গেছে। তাহলে একটা স্পেসিফিক ফাংশনের জন্য একদিনে যদি ডোমিসাইল কার্ড বার করতে পারে, তাহলে একটা ভোটার লিস্টে ঢোকার জন্য কোন ব্যাপার, কি ব্যাপার? এটা কোনো হাতের তুরির কাজ, ঠিক আছে? তাহলে এবার ভেবে দেখুন কিভাবে ফেপে বসে আছে। অনেকে তো বলছিল যে আমাদের যে আজকে যে স্কিমগুলো বলো না, কন্যাশ্রী এত লক্ষ কোটি, সেই তত লক্ষ কোটি, এর মধ্যে প্রায় 15-20% জলে এই কারণে, ঠিক আছে? আমরা দেখেছি যে ডানকুনিতে সবুজ সাথী সাইকেল বাসের মাথায় করে নিয়ে তারা বাবুঘাট থেকে বাস যাচ্ছে, ডানকুনি থেকে বাস যাচ্ছে বিহারে। হোয়াট ডাজ ইট মিন? ওকে। এবং আমি একটা কথা বলতে চাই শুধু এই প্রসঙ্গে, মুখ্যমন্ত্রী অন্য যে কথাটা বলেছেন যে এই চাকরি এখানে স্থানীয় হবে, এই হবে, ঠিক আছে, এই সব কথা, অথচ আমরা দেখেছি এই যে প্রথমে যেটা বলেছেন ভোটার লিস্টে ঢুকছে, আর দ্বিতীয় হচ্ছে এই যে অলরেডি যারা আসছে মাইগ্রেশন, এটা ফেক নয়। একটা হচ্ছে ফেক, একখানা পুরো পুশ ইন করা, সেটা ষড়যন্ত্র। সেকেন্ড হচ্ছে এই ডাইরেক্ট ন্যাচারাল যে জিনিসটা, যখন ফলাফল একই, ঠিক আছে, যে বহিরাগত পার্সেন্টেজ বাড়ছে ভোটার লিস্টে। এই যে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রগুলির নাম বলবেন, এখানে এই পাবেন, এই পাবেন, এই পাবেন, কিভাবে পাবে? ওনার শাসন আমলে যা যা এরকম তৈরি হয়েছে, লাখ লাখ চাকরি তৈরি হয়েছে, কোনো বাঙালির ঘরে কিছু ঢোকেনি, সব ইউপি, বিহার, ঝাড়খণ্ডে গেছে। উনি নতুন যে কথাগুলো বললেন হঠাৎ সেগুলো অন্যরকম হবে কেন? নাকি উনি যে অরিজিনালি যে এই প্রবলেমটার কথা বললেন ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে ভয়ঙ্কর ভাবে, পুরো জনবিন্যাস বদলে, চরিত্র বদলে দিচ্ছে, সেটা তো আরোই ত্বরান্বিত করবে এই বিষয়টা।
ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা নিঃসন্দেহে আমি আগে শুরুতেই বলেছি, এটা আগামী দিনে রাজনৈতিক পারদ যে এটা উত্তাপ পাবে। রাজ্যে চাকরি দরকার, কিন্তু ভূমিপুত্র যারা রয়েছেন চাকরি এবং বিশেষভাবে অন্য রাজ্যে গিয়ে চাকরি করতে গিয়ে তাদের ফেরত আসতে হচ্ছে, এরকম একটা অভিযোগ তিনি আজকে বিধানসভায় সাংবাদিকদের সম্মেলনে এই প্রসঙ্গটি তুলেছেন। এবং তার সাথে হচ্ছে যে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে নিশানায় এনে তিনি বলেছেন অনলাইনে এই যে ভোটার কার্ড তৈরি করা এবং সেই ক্ষেত্রে ভোটার হয়ে যাওয়া এই রাজ্যের জন্যে এটা একটা কিন্তু আগামী দিনে রাজনৈতিক পারদ কিন্তু অনেকটাই সেখানে উত্তপ্ত হবে। রাজ্য বাজেট পেশ হয়েছে, রাজ্য বাজেটের অনেকগুলো দিক রয়েছে, বিতর্কিত দিকও রয়েছে। ডিএ নিয়ে শুরুতেই বলেছিলাম যে 4% ডিএ বৃদ্ধি করে 18% হয়েছে। এছাড়াও কন্যাশ্রী বা অন্যান্য প্রকল্পে যা টাকা বরাদ্দ রয়েছে সেই টাকা রয়েছে, কিন্তু বাড়তি কোনো টাকা এক্ষেত্রে অ্যাড হয়নি। লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে কোনো বাড়তি কোনো সুসংবাদ নেই, কিন্তু প্রাপকের সংখ্যা যা রয়েছে তার সমস্ত এক্স্যাক্ট ফিগারটা তিনি তুলে ধরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ফিগারগুলো। আমরা ডিটেলসে আসবো। কেমন হলো বাজেট? অনেকেই আসছেন জনমতে অংশগ্রহণ করতে। শ্যামনগর থেকে আছেন অনির্বাণ চৌধুরী, বলুন কেমন লাগলো আপনার? হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন। আমি আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করে গেছি আর কি। তো আমার এই ক্ষেত্রে প্রশ্নটা হলো যে মুখ্যমন্ত্রী এই যে আমাদের কলকাতা পুলিশের যে চাকরি থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে চাকরি, এখানে তো কোনো চাকরির কথা কিছু তো বলছেই না। এগুলো তো মুখ্যমন্ত্রী এটা কি করছেন? মানে আমাদের সেন্ট্রাল থেকে ঠিক আছে আসছে কিছু কিছু চাকরি, তাও ঠিক আছে, এখানে তো কিছুই করছে না মুখ্যমন্ত্রী। আর বাজেটের এক্ষেত্রে এই যে বাজেটগুলো করছে এরা, তো এই লক্ষ্মীর ভান্ডার করছে, এই ঘাটাল মাস্টার প্ল্যান, ওকে ঠিক আছে, বাট আমাদের চাকরির এগুলো মানে তো কিছু উচ্চবাচ্চা করছে না এই নিয়ে স্যার। মানে সরকারি চাকরির কথা বলছেন? হ্যাঁ ঠিক কথাই। সরকারি চাকরির বিষয়টা ক্ষেত্রে আলাদাভাবে বাজেটে কোনো স্পেসিফিক এই ক্ষেত্রে নেই কী ধরনের চাকরি হবে বা আগামী দিনে। তবে এমপ্লয়মেন্টের কোয়েশ্চেন্সটায় জোর দিয়েছেন, মোর এমপ্লয়মেন্ট, মোর এমপ্লয়মেন্ট, মোর এমপ্লয়মেন্ট, এ কথাটা বলেছেন। এবং এই বাজেটের দুটো গুরুত্বপূর্ণ দিক, নদী বন্ধন, নতুন প্রকল্প হলো নদীর সাথে বিভিন্ন জলাশয়গুলো সংযুক্তিকরণ করা হবে, অর্থাৎ নদীতে যাতে জল ধারণ ক্ষমতা বাড়ে। এবং এটাও বাজেটে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার বক্তব্য হচ্ছে ডিভিসি বিভিন্ন সময় জল ছেড়ে দিচ্ছে এবং এই যে জল যে কারণে ডিজাস্টার তৈরি হচ্ছে, সেই ডিজাস্টারকে মোকাবিলা করার জন্য আগামী দিনে নদীগুলোর সংস্কার এবং নদীর সাথে জলাশয়গুলোকে সংযুক্তিকরণ, যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিকে অত্যন্ত জোর দেওয়া হয়েছে। এটা দীর্ঘকালীন প্রকল্প। তবে 200 কোটি টাকা শুধু নদী বন্ধনে বরাদ্দ হয়েছে এবং ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2 বছর ধরে চলবে। এবং গঙ্গাসাগর সেতু, সেখানেও 500 কোটি টাকা সেখানে অ্যালট করা হয়েছে এবং গঙ্গাসাগর সেতু 2 বছর মধ্যে এটি নির্মিত হবে এবং এই ক্ষেত্রে এখন টেন্ডার প্রসেসের মধ্যে রয়েছে। গ্লোবাল টেন্ডার আর কিছুদিনের মধ্যেই বেরিয়ে আসবে। পঞ্চায়েত দপ্তরের জন্য বরাদ্দ সবচেয়ে বেশি 44,000 কোটি টাকা, 35,314 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছেন। আমাদের সঙ্গে জনমতে রয়েছেন ননীগোপাল রায় বর্ধমান থেকে, বলুন। বলছি যে গরিব মানুষের জন্য কি করলে? ওই 16 লক্ষ নতুন বাড়ি তৈরি হবে গরিব মানুষের জন্য, বাংলার বাড়িতে প্রকল্প। আর কিছু নেই, যাদের জমি নেই এক কাঠা, তাদের জন্য কি করলেন? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ আপনি বলছেন, যাদের জন্য অনেক ক্ষেত্রে সরকারি এটা আগেই সিদ্ধান্ত ছিল ননীগোপাল বাবু যে জমি কেনার ক্ষেত্রে সহযোগিতা দেবে, জমি কেনার ক্ষেত্রে সহযোগিতা দেবে। আপনি নির্দিষ্ট যে পঞ্চায়েত তাদের সাথে যোগাযোগ বজায় রাখুন। তার কারণ হচ্ছে 12 লক্ষ ইতিমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, আরও 16 লক্ষকে মানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যে কারণে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবং টোটালটা গ্রামীণ যে দপ্তর সেই দপ্তরে 44,000 কোটি টাকার বাজেট বরাদ্দ রয়েছে। এবং সেই বাজেটে একটা দিক হচ্ছে বাংলার বাড়ি, অর্থাৎ 12 লক্ষের টাকা ইতিমধ্যেই
ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং বাদবাকি প্রথম কিস্তি ঢুকে গেছে, বাড়ি এগোলেই দ্বিতীয় কিস্তি ঢুকবে এবং 16 লক্ষ ইনক্লুডেড হয়েছে। তাদের প্রথম কিস্তি ঢুকে যাবে ডিসেম্বরের মধ্যে এবং এপ্রিল মের মধ্যে দ্বিতীয় কিস্তি ঢুকে যাওয়ার সম্ভাবনা। তার টোটাল 28 লক্ষ গরিব মানুষ বাংলার বাড়ি প্রকল্পে উপকৃত হতে চলেছেন। 12 লক্ষ আগে, 16 লক্ষ আজকে ইনক্লুডেড হলো। বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি যখন বাজেট পেশ করেছেন এই বিষয়টি বলেছেন। পরবর্তী অধ্যায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে এটিকে অনেক ডিটেল আকারে তিনি তুলে ধরেছেন। আমরা রয়েছি বাজেট 2025। মুজিবুর রহমান শেখ, বলুন, জনমতে অংশগ্রহণ করছেন সাতগাছিয়া থেকে, কেমন বাজেট? স্যার, আমি আমার বয়স হচ্ছে 32+। আমি এই মুহূর্তে আমি আজকের বাজেটটা দেখে যেটা বুঝলাম, সম্পূর্ণ জনমুখী প্রকল্প নিয়ে সমস্ত বাজেটটা হয়েছে। আমি এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি সমস্ত দিকগুলো, খুঁটিনাটি ব্যাপার, যেমন মহিলাদের দেখেছেন, যেমন সরকারি চাকরি প্রার্থী যারা আছেন মানে কর্মরত, তাদের বিষয়গুলো দেখেছেন, এবং যারা লক্ষ্মী ভান্ডার থেকে বিভিন্ন, আমরা যারা গ্রামের মফস্বলে থাকি, অনেক গ্রামের মানুষ আছেন যারা এই লক্ষ্মী ভান্ডারের অর্থ নিয়ে তাদের বিভিন্ন কাজে তারা লাগায়, এবং যারা মহার্ঘ ভাতা বা বৃদ্ধ ভাতা পান। আমি একজন এজ এ স্টুডেন্ট বলবো না, আমি একজন পুত্র সন্তানের বলি, অনেক মায়েরা আছে যারা এই টাকাটা নিয়ে কিন্তু ওষুধ কিনে তাদের ওষুধের দেখভাল করে, তাদের পরিমাণে করে, জীবিকা নির্বাহ করে। এইগুলো যে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছে, এর জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আজকের বাজেটটা দেখে। থ্যাংক ইউ স্যার। মুজিবুর রহমান শেখ সাতগাছিয়া থেকে জানালেন এই বাজেট সম্পূর্ণ জনমুখী হয়েছে এবং গোটা বাজেটে সমস্ত দিক যেভাবে তুলে ধরা হয়েছে তাতে অত্যন্ত খুশি। গ্রামীণ মানুষের দিকে যে পাখির চোখ, অর্থাৎ 2026 সালে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে গ্রামকে একেবারে পাখির চোখ করে এগোতে যায়, যে রাজ্যের যে 294টা বিধানসভা কেন্দ্রে, সেই কেন্দ্রে যাতে কর্মসংস্থান বা বিভিন্ন ইস্যুগুলো যাতে আসে এবং গ্রামীণ থেকে শহরের কর্মসংস্থানের প্রশ্নে 6টি ইন্ডাস্ট্রিয়াল করিডর, এই বিষয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য শোনাবো আপনাদেরকে। 6টি ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি হচ্ছে, আপনারা জানেন। তার মধ্যে কিছু কেন্দ্রীয় করিডর রয়েছে যেটা একেবারে লুধিয়ানা থেকে ডানকুনি পর্যন্ত। সেই প্রকল্পগুলোর সাথে রাজ্য সরকার তার যে ইন্ডাস্ট্রিয়াল এবং ইকোনমিক ফ্রেট করিডর তৈরি করে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, একেবারে করিডরের রাস্তার দুপাশে হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি, স্মল, মিডিয়াম, বিগ, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি তৈরি হবে এবং যেটাই হতে চলেছে ইউএসপি রাজ্যের কর্মসংস্থানের প্রশ্নে। কি বলেছেন এই বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল ফ্রেট করিডর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদেরকে একটু শুনিয়ে দেবো। 47 লক্ষ আমরা স্কিল ট্রেনিং দিয়েছি, আর আমরা করেছি কি, আইটিআই পলিটেকনিকের সাথে ইন্ডাস্ট্রিগুলোকে কানেক্ট করে দিয়েছি। অর্থাৎ যে যে ইন্ডাস্ট্রি, যে স্কিলের লোক নেওয়া প্রয়োজন, তারা এখান থেকে নিচ্ছে, তার ওয়েবসাইট আছে। ফলে 10 লক্ষ ছেলেমেয়ের এর মধ্যে চাকরি হয়ে গেছে এবং আরও কয়েক লক্ষ প্রসেসে আছে যারা স্কিল ট্রেনিং নিয়েছে। এটা আমরা জব ক্রিয়েট করি এবং ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ বাংলার সাথে মিলিয়ে দিই যাতে তারা চাকরিটা পায়। 1,30 লক্ষ লোক চাকরি করছে, অর্থাৎ চাকরিটা হয়েছে। এইভাবে এরা যে বলে বিজিবিএস এর টাকা কি হলো, মোট আমাদের যতগুলো বিজিবিএস হয়েছে, যদি আমি সেটা আপনাদের কাছে পুরো বলি, তাহলে আমরা আগের বিজিবিএসগুলো নিয়ে সব, মানে এবার একটা বাদ দিয়ে, আমরা 19 লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট পেয়েছিলাম। তার মধ্যে 13 লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা হাওড়া থেকে বর্ধমান, বর্ধমান থেকে পুরুলিয়া যান, সব জায়গায় যান, শিলিগুড়ি থেকে শুরু করে, অলরেডি দেখবেন কোনো জায়গার খালি নেই, সব ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে গেছে। তার মানে কি, প্রজেক্ট তৈরি হয়েছে, এমপ্লয়মেন্ট লোকালি তৈরি হচ্ছে। এর একটা অ্যাডভান্টেজ আপনাদের মনে রাখতে হবে। বিগ ইন্ডাস্ট্রি ফর আরবান পিপল অ্যান্ড রুরাল পিপল অলসো। আসানসোলে সেল গ্যাস পাওয়া গেছে দুর্গাপুরে,
সেটা একটা বিরাট পসিবিলিটি আছে প্রচুর কর্মসংস্থানে। দেউচা পাঁচমি আমরা অনেক ছেলে মেয়ে যেসব জমিগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে আমরা তাদের কর্মসংস্থান করে দিয়েছি। অনেক ছেলে মেয়ে হোমগার্ডের চাকরি পেয়েছে এবং যারা ট্রাইবেল তারা সংখ্যায় একটু মানে উচ্চতায় ছোট হয় সেটা স্পেশাল কম্পেনসেশন স্পেশাল ক্যাবিনেটে মানে করে তাদের দেওয়া হয়েছে 47 লক্ষ। আপনারা শুনলেন এই যে বিজিবিএস কিছুদিন আগে যেটি সমাপ্ত হলো 5-6 ফেব্রুয়ারি, এটি 7ম বিজিবিএস বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ইতিমধ্যে 7টি সামিট হয়েছে, তাতে 18 লক্ষ কোটি টাকা সেখানে যে প্রপোজাল ছিল তার মধ্যে 14 লক্ষ কোটি টাকা ইতিমধ্যে ইনভেস্টেড এবং সেগুলো কিন্তু কাজ শুরু করে দিয়েছে, যেখানে প্রচুর চাকরি হয়েছে। যে কারণে ওয়েবসাইটের মাধ্যমে যারা বাংলায় বিভিন্ন আইটিআই বা যারা বিভিন্ন আইটিআই থেকে রয়েছেন পাস আউট করছেন, সেই ওয়েবসাইটের নামটা তুললে সরাসরি ইন্ডাস্ট্রি তাদেরকে সেই চাকরিতে ইন্টারভিউ করার এবং তাদেরকে নিয়োগ দিচ্ছে। দেউচা পাচামিতে রাজ্য সরকারের জমিতে কাজ শুরু হয়েছে এবং সেই কাজে ইতিমধ্যেই যাদেরকে তার সংলগ্ন জায়গায় যাদেরকে জমি নেওয়া হয়েছে তাদের অনেককে হোমগার্ডের চাকরি দেওয়া হয়েছে এবং রিপ্লেসমেন্ট এবং বাড়ি করে দেওয়া হয়েছে বললেন, কারণ এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা রিজার্ভার, যা 100 বছরের বাংলায় লোডশেডিং বা অন্যান্য জায়গা থেকে মুক্তি দেবে। এটা আগামী প্রজন্মের জন্য, যেটা মুখ্যমন্ত্রী ডিটেলে বলেছেন, কারণ গোটা পর্ব আপনাদের কাছে শোনালে আপনাদের মতামত নেওয়া আমাদের কাছে দুষ্কর হয়ে যাবে। রয়েছেন জনমতে আরও একজন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, শুনবো কি বলছেন মিলনকান্তি বর্মন পশ্চিম মেদিনীপুর থেকে। বলুন মিলনবাবু। হ্যাঁ, আমি বলছিলাম কি, নমস্কার, আমি বলছিলাম কি সবই কিছু ঠিকই আছে, তবে আমার ঘরটা হয়নি কেন? বারবার আমি অনুরোধ করেও আমার ঘর দিচ্ছে না আমাকে। কে দিচ্ছে না? আপনি কার কাছে অনুরোধ করেছেন একটু বলুন। আমি ওই দিদিকে বলো নাম্বারে ফোন করেছি, ওরা আমার শ্রবণ ব্লকে ইনকোয়ারি করেও আমাকে দেয়নি। হ্যাঁ, এক ঘরে 3টা করে ঘর পেয়েছে, এইভাবে এরা করতেছে। আপনি সবংয়ে থাকেন? হ্যাঁ, আমি আমার বাড়ি সবং, পশ্চিম মেদিনীপুর। এই যে টিভিতে নাম বেরিয়েছে মিলনকান্তি বর্মন, পশ্চিম মেদিনীপুর। সবংয়ের বিধায়ক, তিনি রাজ্যের মন্ত্রীও দীর্ঘদিনের নেতা মানস ভূঁইয়া। তার দপ্তর না হোক, তিনি যখন ওখানে বিধায়ক, তার যে অফিস, সেই অফিসে আপনি গিয়ে যোগাযোগ করুন যে আপনার যে ঘর, আপনি বলুন যে আপনারটা কেন হবে না, অন্যেরটা হচ্ছে, আপনারটা কেন হবে না। এক ঘরে 3টা করে ঘর পেয়েছে, এক ঘরে। আরে কে 3টে পেয়েছে ঠিক আছে, আপনি তো একটাও পাননি, আপনারটা গিয়ে যোগাযোগ করুন, আমরা আছি আপনার পাশে। তারপর নিঃসন্দেহে আমাদের নাম্বার তো আপনি পেয়ে গেছেন, ওখানে জানাবেন যে আপনার কতটা এগুলো। নিশ্চয়ই মিলনকান্তি বর্মনের বক্তব্য, পশ্চিম মেদিনীপুরের সবংয়ের অনেকে 2-3টে করে বাড়ি পাচ্ছে, কিন্তু উনি এখনও একটাও পাননি এবং বারবার তাকে ফেরত পাঠানো হচ্ছে। অত্যন্ত সিরিয়াস গুরুতর অভিযোগ, তার কারণ পশ্চিম মেদিনীপুর নিবাসী মিলনকান্তি বর্মন, তার এটা প্রাপ্য অধিকার এবং রাজ্য সরকার যে বিপুল পরিমাণ বাজেট বরাদ্দ করেছে, 16 লক্ষ নতুন আরও মানুষ তার মধ্যে ইনক্লুডেড হচ্ছেন, সেখানে মিলনকান্তি বর্মন কেন পাবেন না, এই বিষয়টা নিঃসন্দেহে উনি ফোন করে আমাদেরকে জানালেন। আমরাও এই বিষয়টাকে নিয়ে আমাদের সংশ্লিষ্ট যিনি সাংবাদিক রয়েছেন, এই বিষয়টা আমরা তার কাছে তুলে অবশ্যই ধরব এবং বলবো যে এই বিষয়গুলো কেন হচ্ছে, এটাও নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তর তারা দেখবেন। বিপুল ক্ষোভ বিক্ষোভ রয়েছে। আগে দেখালাম যে ডিএ নিয়ে যারা যৌথ সংগ্রামী মঞ্চ আন্দোলন করছেন, তারা তো বললেন যে তারা রাজপথ ছাড়বেন না, তাদের লড়াই আন্দোলন ছাড়বেন না, তাদের কেন্দ্রীয় হারে তাদের ডিএ দরকার। আবার রাজ্য সরকারি কর্মচারীদের যারা তৃণমূল কংগ্রেস অথবা এই সরকারের সমর্থক অংশ, তারা খুবই উচ্ছ্বসিত, তারা মুখ্যমন্ত্রীর যে লজিক, সেই লজিককে তারা কনভিন্স। আপনারা দেখছেন এই অ্যানাউন্সমেন্টের পরই বিধানসভার বাইরে তাদের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর তাদের নেতৃত্বরা এসে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে তারা সাধুবাদ জানিয়ে তারা স্লোগান দিয়েছেন বিধানসভায় এবং তারা অত্যন্ত আনন্দিত, খুশি। কি বলছেন তারা? 4% বৃদ্ধি হয়ে আজ রাজ্য বাজেটের সময়
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য আগামী এপ্রিল মাস থেকে 4% হারে ডিএ বাড়ানো হলো। 39% ডিএ বাকি ছিল এবং তার থেকে 4% যদি বাদ দেওয়া যায় তাহলে এখনও 35% ডিএ বাকি থেকে গেল কেন্দ্রের তুলনায়। এই সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যের শিক্ষক সরকারি কর্মচারীদের প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে কেন্দ্রের হারে সমস্ত রকমের আর্থিক সুযোগ সুবিধা দেবে, কিন্তু ক্ষমতায় আসার পরে সম্পূর্ণ পাল্টি খেয়ে যায় এবং সম্পূর্ণ বিপরীত আচরণ করতে থাকে। আমরা খুব ভালোভাবে খুব প্রশংসিত যে আমাদের এই অবস্থার মধ্যে রাজ্য সরকারের যা পরিস্থিতি, যে আর্থিক অনটন, তার মধ্যে দিয়ে উনি 4% দিয়ে দিয়েছে। আমরা সমস্ত সরকারি কর্মচারী সবাই, আমরা যারা আধা সরকারি কর্মচারী প্রত্যেকেই আমরা খুশি। আপনারা এতটা আশা করেছিলেন? অবশ্যই আশা করেছিলাম যে উনি নিশ্চয়ই আমাদের বাজেটে, আগেরবারও করেছিল বাজেটে ঘোষণা, এবারও উনি বাজেটে দিয়ে দিন। 4% ডিএ বৃদ্ধিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ অর্থাৎ সরকার সমর্থিত সংগঠন তারা খুশি, কিন্তু সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন, কেন্দ্রীয় হারে ডিএ চাইছেন যারা, তারা এক্ষেত্রে অখুশি। অনেকেই প্রশ্ন করছেন 16 লক্ষ যে বাড়ি আরও ইনক্লুডেড হবে, তার বাইরেও অনেকে থেকে গেলে তাদেরটাও দেখা হবে। তার বাইরে থেকে যাওয়ার কথাটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন তার প্রেস কনফারেন্সে, আমি উপস্থিত ছিলাম সেখানে। যেমন একজন কিছুক্ষণ আগে ফোন করে বললেন যে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, তার বাড়ি কিন্তু এখনও পায়নি। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে তিনি বাসিন্দা। আরও একজন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, ধর্মেন্দ্র সরকার কোচবিহার থেকে। বলুন ধর্মেন্দ্র সরকার, কি বলবেন? হ্যাঁ স্যার, আপনার খবরটা দেখতেছিলাম, তাই ফোন নাম্বার পেলাম তো ফোন করলাম। বলুন। বলছি স্যার, ওনার যে বাজেটগুলো ভালো, কিন্তু এগুলো সব বাস্তবায়িত হলে তো মানে আমাদের রাজ্যের উন্নতি হবে। হ্যাঁ, বলছি এর মধ্যে যে আমাদের যেমন বিএড করা ছাত্রছাত্রীরা আছে, আমরা এদের জন্য তো কোনো একটা ভাবা লাগে, তো চাকরি বাকরির দিকে দেখছেই না। কি বলছেন আরেকবার একটু বলুন, ঠিক মতো শুনতে পেলাম না, বলুন। চাকরি 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 সরকারি চাকরি না বেসরকারি চাকরি? হ্যাঁ, সরকারি চাকরির কথা বলছি। সরকারি চাকরি তো গেজেট নোটিফিকেশনস এগুলো তো হয় সরকারি চাকরির ক্ষেত্রে। শিক্ষক নিয়োগের এটা তো জানেনি, গোটা রাজ্য থেকে গোটা দেশ জানে যে কি পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে একটা দীর্ঘদিন এমপ্লয়মেন্টের কোয়েশ্চেন, এবং পুলিশের বা অন্যান্য যে সমস্ত রাজ্য সরকারি মানে চাকরি, সেই ব্যাপারে তো বাজেটে কিছু নেই। তবে কর্মসংস্থানের ব্যাপারে ব্যাপক কর্মসংস্থান যে বৃদ্ধি হবে সেটাই বাজেটে তিনি বলেছেন। আগামী 3-4 বছরের মধ্যে এমনিতেও রাজ্যের মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে ব্যাপক নিয়োগ হয়েছে। অনেক আইটিআই যেগুলো রয়েছে, বিশেষভাবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো, সেগুলো থেকে যারা পাস করে বেরোচ্ছেন, ওয়েবসাইটে নাম তুলছেন, সরাসরি কল কারখানা কোম্পানিগুলো তাদেরকে এমপ্লয়মেন্ট দিচ্ছে। এই কাজে আরও গতি তিনি বাড়াতে চাইছেন। নদী ভাঙন রোধে নদী বন্ধন প্রকল্পের ঘোষণা এই বাজেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। নদীমাতৃক এই বাংলায় 200 কোটি টাকা এই বাজেটে বরাদ্দ করা হলো শুধুমাত্র নতুন প্রকল্পের একটি জন্ম দিয়ে। নদী বন্ধন যে প্রকল্প, সেই প্রকল্প নিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে আগামী সময়তে আমরা আরও ডিটেলস দেখাবো। নিঃসন্দেহে গ্রামীণ অর্থনীতি থেকে বাংলার গ্রামীণ জীবনযাপন, বন্যায় যে ভয়ঙ্কর সমস্যা, এই সমস্যা থেকে আগামী দিনে একটা দিকনির্দেশ নিঃসন্দেহে পাওয়া যাবে। জনমতে আরও একজন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন উত্তর 24 পরগনা থেকে। বলুন দিলীপ মুখার্জি। হ্যাঁ, হ্যালো, আমি কাকিনাড়া মাদ্রাল থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি মুখ্যমন্ত্রী বললেন যে দেউচা 5 মিনিটে ওখানে প্রচুর কয়লা পাওয়া যাবে, 100 বছর চলবে, এবং এত কয়লা পাওয়া যাবে তাতে বিদ্যুতের দামও কমবে, উনি এটা বললেন। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার থেকে একটা খনি বিদ্যুৎ কেন্দ্র চালাতে গেলে যে কয়লা দরকার, সেই কয়লা পাওয়া গেলে পশ্চিমবঙ্গে তখন বিদ্যুতের দাম কমে যাবে, কিন্তু সেই খনি তো রাজ্য সরকার পেয়েছে। এবং মুখ্যমন্ত্রী বহুবার মিডিয়ার সামনে এই প্রশ্নের মুখোমুখি হয়ে উনি কিন্তু উত্তর দেননি। তাহলে মুখ্যমন্ত্রীর এই কথাটা কি বিশ্বাস করা যাবে? দেউচা 5 উনি দেখাচ্ছেন, কিন্তু আগে তো উনি কয়লা খনি পেয়েছেন, বিদ্যুৎ কেন্দ্রের কয়লা,
তাহলে বিদ্যুতের দামটা কমলো না কেন? এই কয়লা খনিটা সবে কাজ সবে মাত্র একটি ক্ষুদ্র অংশে শুরু হয়েছে, যেটি রাজ্য সরকারের জমি দেউচা পাচামিতে, আর বাদবাকি জমি এখন অধিগ্রহণ চলছে হোমগার্ডের চাকরি, কেননা ওখানে স্থানীয় স্তরে অনেকগুলো ওখানে লড়াই চলছে চাকরি এবং বিকল্প বাসস্থানের, সেগুলো তিনি খোলসা করেছেন। অনেকে চাকরি পেয়েছে হোমগার্ডে, ঠিক যারা যারা পেয়েছে যেখানে সেখানে উত্তোলনটা শুরু হয়েছে। এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা ভাণ্ডার যেটি পাওয়া গেছে, এবং তার সাথে গ্যাস, এবং সেই জায়গাটাকেও অনেক মানুষ শুনলে খুশি হবেন যে অশোকনগর এবং আসানসোল দুটো জায়গাতেই প্রাকৃতিক দু ধরনের টাইপের গ্যাস পাওয়া গেছে, সেগুলোতেও খনন কার্যের পারমিশন রাজ্য সরকার দিয়ে দিয়েছে, অর্থাৎ সেগুলোতেও আগামী দিনে কর্মসংস্থানের প্রশ্নটা আসবে। তবে আপনি যে বিষয়টা বললেন বিদ্যুতের দাম, সেই দামের প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন বিগত সরকারের সময় একটি বিশেষ কোম্পানিকে যে আইনের মাধ্যমে দেওয়া হয়েছে তাতে বিদ্যুতের দামকে নিয়ন্ত্রণ করতে গেলে বিকল্প কয়লার সন্ধান, যা অন্তত রাজ্য সরকার নিজে কন্ট্রোল করতে পারবে, যেহেতু এটি রাজ্যে পাওয়া গেছে। ডিটেল এটা বলেছেন মুখ্যমন্ত্রী অনেকক্ষণ, আজকে প্রায় ঘণ্টাখানেক প্রেস কনফারেন্স করেছেন, এবং সেই প্রেস কনফারেন্সে অনেকটাই তিনি খোলসা করেছেন যে যে প্রশ্নগুলো রয়েছে। পরবর্তী অধ্যায় নিঃসন্দেহে আপনাদের কাছে সেগুলোকে আমরা তুলে ধরব। তবে এখন বাজেটের চুলচেরা বিশ্লেষণ চলছে, প্রত্যেক মানুষের চাহিদা রয়েছে। তবে এটা বলা যেতে পারে রাজ্য সরকার তার বাজেটের যে মূল দর্শন, মুখ্যমন্ত্রী বলেছেন এই বাজেটের মূল দর্শন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট, অর্থাৎ কর্মসংস্থানকে সৃষ্টি করার লক্ষ্যই জন্যেই এই 2025-এর বাজেট, এমনভাবেই সেই বাজেটকে তিনি অভিহিত করেছেন। সুতরাং আগামী সময় রাজ্যের মানুষের প্রত্যাশা মতো সেটা হচ্ছে কি না এবং কোথায় কোথায় গলদ থেকে যাচ্ছে সেই বিষয়টা আমরা আপনাদের কাছে তুলে ধরব। ভরসা রাখুন R+ নিউজে, তার কারণ খবরের সত্যাসত্য নির্ধারণ করা আজকের দিনে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। সেই ঝুঁকির সময়ে খবরের সত্যাসত্য জানতে বা বুঝতে R+ নিউজের উপর ভরসা রাখুন। আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছি। পরবর্তী অধ্যায়ে আপনারা আরও বাজেট নিয়ে বিস্তারিতভাবে দেখতে থাকুন R+ নিউজে, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।